দিনভর যত নাটক সব যেন চলছে বাংলাদেশে। এই পদত্যাগপত্র দিলেন বলে মোহাম্মদ ইউনূস। দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। এদিকে আজ রাতে ডক্টর ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর ঘটনা হয়, দেশে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে পদত্যাগের সিদ্ধান্ত সত্যি হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন। এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে। একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট, সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে নিয়ে কিছু কথা বলেছেন। আমি মনে করি এগুলো আমাদের দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান সফরে রয়েছেন। মধ্যরাতে তিনি ফ্লাইটে চেপেছেন এবং জাপানে গতকালকে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা বিএনপির জয়েন্ট সেক্রেটারি মানে কত হ্যাডাম নিয়ে তিনি কথা বলতেছে, যেন বাংলাদেশের আর কেউ মানুষই না, সবাই হইতেছে তাদের গোলাম। হ্যাঁ, সবাই কি তাদের গোলাম বলেন তো? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা কর্মীরা আছে যারা সাধারণ জনগণকে আসলে মানুষ বলে মনেই করে না। একটু যদি মনে করেন কোনো বড় কোনো পদ পদবি পেয়ে যায়, ওরে সুবহানাল্লাহ। বিএনপি ছাত্রদল যুবদলের বিরুদ্ধে সেনাবাহিনীর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এরা কত বড় ঘটনা ঘটাচ্ছে দেখেন। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা নিজেরা মনে করেন তারা অনেক পপুলার, কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদই বিভিন্ন দোষে দুষ্ট। এখন এটা পরিষ্কার যে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগে কোনো নেতৃত্বের পরিবর্তন আনবার কথা এই মুহূর্তেই শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা। এদিকে আস্তে আস্তে সত্য হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর। জাপান থেকে আর দেশে ফিরবেন না ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনটি সত্যি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস বর্তমানে তিনি দেশে নাই, তিনি কিন্তু সফরে রয়েছেন জাপানের মধ্যে, এবং সেইখান থেকে অনেক তথ্য আসতেছে সেইখানে তিনি কি করতেছেন এবং অনেক বৈঠক করতেছেন। সেই বৈঠকের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে প্রকাশ হয় এবং বাংলাদেশের জনগণরা হতাশ হয় যে কি হবে বাংলাদেশে এবং বাংলাদেশের মধ্যে আগামীতে কে বসবে ক্ষমতাতে। দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই, সবকিছু আপনাদের সামনে এই জায়গায় ধারাবাহিকলি তুলে ধরবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। এরকম একটি গল্প আমাদের দেশের জন্য এস্টাবলিশড হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন তিনি যখন বিপদে পড়লেন, পদত্যাগের নাটক করলেন, তিনি সব রাজনৈতিক দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল, মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন। বুড়ো আঙুল দেখালেন, বুড়ো আঙুল দেখিয়েছেন, তা তো বেশ ভালো কথা। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনো অসত্য শব্দটা উচ্চারণ করছি, আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যে এমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো, এই লজ্জা তো আমাদের। বিশ্বাস করুন, আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না, যদিও প্রকারান্তরে তিনি তাই করেছেন। তিনি কি বলেছেন? টোকিওতে 30তম নিক্কেই সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন। নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন হবে, আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে। কখনো কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দেবেন সেটিই নির্বাচনের রোডম্যাপ, সেটিই নির্বাচনের তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার সংস্কার একটু বেশি হলে 2026 জুনের মধ্যে নির্বাচন। ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বুধবারও উল্লেখ করেছেন যে 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। অর্থাৎ এই 42টি দল বিএনপির মনোভাবাপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে। এর তো
অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায়। সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে, মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি, যে এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, বিকল্পধারা বাংলাদেশ, জমিয়ত উলামা, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, পিএনপি, নয়া গণতান্ত্রিক পার্টি, এরকম অনেক অনেক দল রয়েছে। এলডিপি তো বললামই। যাই হোক, এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটের কথা বলি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী রয়েছে। এর মধ্যে আরও যে রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, এইগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ, ঐক্য, ন্যাপ, গণফোরামও। কিভাবে, কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই? আমরা যদি হিসাব করি 50টার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে। বরং তার বক্তব্যের বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে, কারা আসলে ডিসেম্বরের পরে নির্বাচন চাই? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস 4 দিনের জাপান সফরে রয়েছেন। আমরা দেখেছি তিনি জাপান সফরে গিয়েছেন। কালকের আগের রাতে, মধ্যরাতে তিনি ফ্লাইটে চেপেছেন এবং জাপানে গতকালকে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে। সেই ঘোষণা কি সেটা নিয়ে নানা রকমের চাঞ্চল্য তৈরি হয়েছে। এরকম কথা যখন দেখছি তখন প্রধান উপদেষ্টা জাপানে বিভিন্ন রকমের বৈঠক করছেন, কিন্তু জাপানের এই সফর আসলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় সফর না, একটা সম্মেলনে মানে যোগদানের জন্যই তিনি গিয়েছেন। জাপান সরকারের আমন্ত্রণে গিয়েছেন এমনটা বলা যাবে না, এবং জাপান সরকারের সঙ্গে তেমন কোনো ব্যবসায়িক ব্যাপার, লেনদেন এরকম হওয়ার সম্ভাবনাও খুব কম। যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন জাপানের সঙ্গে $1 বিলিয়ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম সম্ভাবনার কথা প্রতিটা সফরের, বিদেশ সফরের প্রাককালেই তিনি বলেছেন, কিন্তু কোনোটাই আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এবারও তেমনটা হবে এরকমটা অনেকে বলছেন, কিন্তু জাপান সফর থেকে ফিরে আসার পরে দেশে নতুন কিছু ঘটবে এই আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফরে গেছেন দেশের একেবারে ক্রান্তি লগ্নে। আমরা সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম। দেশ যখন অস্থির, চতুর্দিকে আন্দোলন সংগ্রাম এগুলো চলছে, সচিবালয় যখন অস্থির, সেরকম একটা মুহূর্তে তিনি জাপান সফর গেলেন। জাপান সফরকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, এরকম সময়ে তিনি কেন গেলেন। জাপান সফর যখন রাজনৈতিকভাবে দেশে উত্তেজনা ছড়াচ্ছে তখন জাপান সফরটা আদতেও প্রয়োজন ছিল কিনা, এরকম আলোচনার মাঝে তিনি গিয়েছেন। কিন্তু দেশে ফিরে নতুন কিছু ঘটবে এরকম প্রত্যাশা অনেকে করছেন, কিন্তু সেই নতুন কিছুটা কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনূস কি ঘোষণা করতে চলেছেন সেই আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের জাপান সফরে তিনি গতকালকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাতে তিনি আবারও ওই পুরনো কাসুন্দিই ঘেটেছেন। জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশে নির্বাচন করবেন, সেই কথাই আবার পুনর্ব্যক্ত করেছেন। এমনটাই প্রেস ব্রিফিংয়ে, প্রেস উইং থেকে জানানো হয়েছে। অর্থাৎ সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি, বরং সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আরও বেশি শক্তিশালী হয়েছে এমন ধারণা করা হচ্ছে। এবং সরকার যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিচার করছে রাজনৈতিক দলগুলো, সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর সরকারের ভাবনায় কতগুলো রাজনৈতিক দল তার পক্ষে অবস্থান নিচ্ছে, কতগুলো রাজনৈতিক দল বিপক্ষে আলোচনা করছে, সেই সংখ্যাটা বিচার করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিএনপি প্রায় একা হয়ে যাচ্ছে সরকারের কাছে, এরকম প্রসঙ্গও সামনে আসছে। তার মানে হচ্ছে যে সরকার সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে ফেলছে। এই আলোচনাটা পাকাপুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে। বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের, জনগণের কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে? সব মিলিয়ে হয়তো 10%-এর প্রতিনিধিত্ব করে। তো 10%-এর প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর মতামত যদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি করে, তাহলে সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে। আবার আরেকটা প্রসঙ্গও রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা 46টিরও বেশি।
এই 46টি দলের নাম কি বর্তমান সরকার আদৌ জানে? আমার মনে হয় জানে না, কারণ তারা যে কার্যক্রমেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সেখানেই আমরা তাদের মুখে শুধুমাত্র 3টি থেকে 4টি-5টি দলের নাম শুনছি। সেই 3টি দলের নাম যখন শোনা যাচ্ছে তখন এনসিপির নাম আসছে, অথচ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিতই না, ওই 46টা দলের মধ্যেই না। তারা বিএনপিকে চেনে, জামাতকে চেনে, এনসিপিকে চেনে, এর বাইরে কাদেরকে চেনে? আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, যিনি প্রধান উপদেষ্টার সম্পর্কে ভাতিজা হন, ভাইয়ের ছেলে, তার কথাই শুনছিলাম যে তিনি যে 4-5টা দলের নাম বললেন, সেখানে তার 4 নাম্বার দল, 3 নম্বরে 1 নম্বরে বিএনপি, জামাত, এনসিপি এবং 4 নম্বরে তিনি দলের নাম বললেন। একটা ইস্যুতে বললেন যে বিভিন্ন দলই তো কথা বলছে, বিএনপি কথা বলছে, জামাত কথা বলছে, এনসিপি কথা বলছে, এবি পার্টি কথা বলছে। এবি পার্টির নাম তিনি 4 নম্বরে বলেছেন। তার মানে হচ্ছে এবি পার্টি সরকারের বেশ কাছের একটা পার্টি। এবি পার্টি কারা? যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সর্বস্ব দল। এবং অভিযোগ রয়েছে, যখন আওয়ামী লীগের সময়ে জামাত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং জামাতের নিবন্ধন বাতিল করা হলো, তখন জামাতের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নেতাকর্মী এই পার্টিটার জন্ম দিলেন। আমাদের বাংলাদেশের বর্তমান আপনার অবস্থা, আপনি যদি বড় কোনো দলের পদ পদবিতে থাকেন, তাহলে আপনি সাধারণ জনগণের মাথা কেটে খেয়ে ফেলতে পারবেন, আপনার কোনো বিচার হবে না। আপনি শুনতে পারলেন যে তিনি বললেন যে হু আর ইউ, মানে তিনি হচ্ছে ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, এটার জন্য মানে তার এত হ্যাডাম। আর উল্টো দিকে এত সাধারণ পাবলিক তিনি উল্টা আসতেছিল ফ্লাইওভার দিয়ে, এটার প্রতিবাদ করার জন্য তাকে এগুলো শুনতে হয়। তো ভাই, আমার কথা হচ্ছে যে এখন পর্যন্ত আপনার বিএনপি ক্ষমতায় পর্যন্ত আসে নাই। জনাব তারেক রহমান সাহেব গতকালকে যে বক্তব্যটা দেয়, এই বক্তব্যটাকে আসলে কতজন মানুষ তারা শ্রদ্ধা করে বা প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করে বলেন তো? এই যে শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু এই ধরনের যে সমস্ত হাইব্রিড নেতা কর্মীরা নাকি ঢুকে গেছিল, এদের জন্যই কিন্তু আওয়ামী লীগের এই ভয়ঙ্কর অবস্থা। তবে বিএনপি কিন্তু সেই পথেই হাঁটতেছে। এখন পর্যন্ত বাংলাদেশে নির্বাচনও আসে নাই, এরপরও যদি মানে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে মুখের ভাষা দেখছেন জনগণের সবার সামনে, তিনি বিএনপির জয়েন্ট সেক্রেটারি, মানে কত হ্যাডাম নিয়ে তিনি কথা বলতেছে, যেন বাংলাদেশের আর কেউ মানুষই না, সবাই হইতেছে তাদের গোলাম। হ্যাঁ, সবাই কি তাদের গোলাম বলেন তো? আমি বুঝি না ভাই। মানে সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা কর্মীরা আছে যারা সাধারণ জনগণকে আসলে মানুষ বলে মনেই করে না, বুঝতে পারছেন? মানে একটু যদি মনে করেন কোনো বড় কোনো পদ পদবি পেয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি তো মানে 300 টাকা রোজ কামলা দিয়েও তো ওর মনে করেন পাত্তা পাইবেন না, আপনাকে মানুষই মনে করবে না। তো এটা কিন্তু বর্তমান বিএনপির জন্য কিন্তু খুবই কাল হয়ে দাঁড়াইবো ভাই। হ্যাঁ, কারণ বর্তমান নির্বাচন আসে নাই, ক্ষমতা অনেক দেরি। জনাব তারেক রহমান সাহেবকে এগুলা কন্ট্রোল করতে হবে। এই সমস্ত হাইব্রিড নেতাকর্মী যে বাজার আছে, এদেরকে আপনার সময় নষ্ট না করে দল থেকে বহিষ্কার করার আবেদন জানাচ্ছি। না হলে বাংলাদেশে আপনাদের আসলে সামনের নির্বাচন যে কি হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এতে আপনাদের ভোট যে কি পরিমাণ নষ্ট হচ্ছে এই ধরনের কুলাঙ্গারদের জন্য কল্পনা করতে পারবেন না। যে সমস্ত হাইব্রিড নেতাকর্মীরা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছিল, তারা বঙ্গবন্ধুর আদর্শ মানে নাই, তারা শুধু আদর্শ মানছে নিজের ব্যক্তিগত আদর্শ, নিজের পারিবারিক আদর্শ। তারা প্রেসিডেন্ট শহীদ জিয়া, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তারা লালন পালন করে না। মুখে হচ্ছে বঙ্গবন্ধু, চালে হচ্ছে কদু, বুঝেন নাই? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের অবস্থা। তবে এমনি করে যদি চলতে থাকে, তাহলে সামনে বিএনপি নির্বাচন বা ক্ষমতায় আসাটা দুঃস্বপ্নেতে পরিণত হয়ে যাবে এই ধরনের হাইব্রিড নেতাকর্মীদের কারণে। কারণ ওনার কথাবার্তার যেই স্টাইল, যেই আচরণ, যেই ভঙ্গি, সবকিছু দেখলেন যে উনি আসলে কাউকে পরোয়াই করলেন না, যে উনি বাংলাদেশের ছাত্র দলের সহ সেক্রেটারি, আর বাকি যে বাজার আছে সবাই হচ্ছে অমানুষ বা মানুষই না। তিনি কিন্তু এটাই কিন্তু মিন করলেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, আশা করবো যে বিএনপি যারা নাকি বড় বড় নেতা পর্যায়ে যে বাজার আছেন, এদের যা এই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের নেতাদের সময় নষ্ট না করে এদেরকে দল থেকে বহিষ্কার করে দেন, আর না হলে আপনাদের ক্ষমতায় আসাটা দুঃস্বপ্নতে পরিণত হয়ে যাবে। বিএনপি যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশের সমস্ত জনগণকে ঢাকা শহরকে মানে স্থবির করে দিবে, পারবে তো? তো ডিসেম্বর থেকে জুনে গেলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তাদের সন্দেহ ওইটাই, ওই যে রাজনৈতিক পণ্ডিতরা বলতেছে উনি জুলাই সনদ আনবে, উনি স্থানীয় সরকার নির্বাচন করবে, ইত্যাদি ইত্যাদি করে সময় ক্ষেপণ কইরা তারপরে নতুন কোনো চাল ছাড়বে। আমি ভাই নর্মালি যেটা বুঝি, আমার মনে হয় বিএনপিকে কেউ মিসগাইড করতেছে। কারণ ইউনূস সাহেব কোনো অবস্থাতেই জুনের বেশি থাকবে না, উনি বলে দিচ্ছে। উনি এক জবানের মানুষ রে ভাই, উনি বলে দিচ্ছে উনি জুনের পরে থাকবে না।
তো নির্বাচন যদি কোনো কারণে ডিসেম্বরে না হইয়া জুনে হয়, প্রবলেম নাকি? বিএনপির এই পপুলারিটি কমে যাব? মনে হয় না। কেন কমবে? হ্যাঁ, অনেকেই বলতেছেন বিএনপির লোকজন এদিকে চাঁদাবাজি ওই এই করতেছে, এইখানে গরু নিয়ে যেতেছে, এখানে ওইটা নিয়ে যেতেছে, এইসব কারণে দলের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ আসতেছে। সেই জন্য তো ভাই আর্মি নেমে গেছে। আজকে আপনারা দেখছেন আমলিয়াতে একটা গোডাউন অ্যাটাক করছে আর্মি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। সেখানে টিসিবি সমস্ত মালামাল আটকানো। কারা করছে আমি জানি না, আওয়ামী লীগের না বিএনপির না কার এটা জানি না, কিন্তু আর্মি কিন্তু অভিযানে নেমে গেছে। এখন তো বিএনপি এই যে যারা বিএনপির মধ্যে টুকটাক এই সমস্ত কাজ করতেছে সবাই ধরা খাবে, সবাই ধরা খাবে। তারেক জিয়া সাহেব লন্ডন থেকে বসে অনেকে বরখাস্ত করছে, তাও কেউ ঠিক হয় নাই, অনেকে এখনো টুকটাক করতেছেন। আর্মি নামছে, সব পরিষ্কার হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যে সমস্ত বিএনপির মানে ভালো এবং সৎ রাজনীতিবিদ থাকবে তারাই বাইরে থাকবে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা ইলেকশন করবে, তারা বিএনপিকে পাশ করাবে, বিএনপি সরকার গঠন করবে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখানে এই সমস্ত সন্দেহ করার তো কোনো কারণ নাই যে ইউনূস সরকার নতুন কোনো প্ল্যান করতেছে। এবং এই যে রাজনৈতিক পণ্ডিতরা এটাও বলতেছে ইউনূস সাহেব এমন করে প্ল্যান করতেছে যে উনি রাষ্ট্রপতি হইতে চায়। আচ্ছা ভাই, তারেক সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর ইউনূস সাহেব যদি রাষ্ট্রপতি হয়, এটা কি খুব খারাপ হবে? আপনারা যারা দেখতেছেন কমেন্ট একটু জানান যে তারেক সাহেব ইলেকশন করে প্রধানমন্ত্রী হইলো, ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি করলো এবং রাষ্ট্রপতির ক্ষমতাটা বন্টন হয়ে গেল। এখনকার ঠুটু তো হল রাষ্ট্রপতি হবে না, যে সংস্কার আসতেছে ওর মধ্যে রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকবে। তো সেই ক্ষমতা যদি রাষ্ট্রপতিকে দিয়া তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং ইউনূস সাহেব যদি রাষ্ট্রপতি হয়, দেশের মঙ্গল হবে না? 100% মঙ্গল হবে। সুতরাং আপনারা যারা বিএনপির হইয়া বিভিন্ন রাজনৈতিক পণ্ডিতরা বলতেছেন বিএনপিকে মাইনাস করার জন্য ইউনূস সাহেব এগুলা করতেছে, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ইউনূস সাহেব কাউকে মাইনাস করবার জন্য এগুলা করতেছে না। উনি যেটা করতেছেন যেটা আমাদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, যে ওই সরকারকে হটাইয়া যদি আমরা সংস্কার না কইরা আবার যদি নতুন করে একটা ইলেকশন দিয়ে দেই, যেন তেন ইলেকশন, সেই আগের মতোই সরকার হবে। সংস্কার হলো না, সেই আগের নিয়মেই দেশ চলবে, তাহলে এই লুটপাট, এই রাহাজানি, এই সমস্ত জিনিস বন্ধ হবে না। এটা বিএনপির একটু ভাবা উচিত। বিএনপি যে কেন এক জায়গায় বসে আছে আমি জানি না। আজকে যদি তারেক সাহেব এই ভাষণে এসে বলে দিত যে ভাই সব যা হয়েছে হয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন। এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে। একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট, সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে নিয়ে কিছু কথা বলেছেন। আমি মনে করি এগুলো আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। বিস্তারিত কথা বলবো পরে, কারণ হলো আমি আরেকটু বিস্তারিত তথ্য পেতে চাই, ওনার বক্তব্য বা সব কিছু আরেকটু বিস্তারিত শুনতে চাই। তারপর আশা করি আগামীকাল এই ব্যাপারে আমার টেক জানাবো। তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা একটা কথা শুনছি, নির্বাচনের তারিখ নিয়ে যখন প্রধান সংঘাত এসে হাজির হয়েছে তখন প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন, এরকম একটা আলাপ তার জায়গা থেকে তার উপদেষ্টারা বলেছেন। তার প্রেস সচিব বারবার বলার চেষ্টা করছেন। উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, সেই কথাটা তিনি রাখবেন, এরকম একটা অ্যাটিটিউড। ডক্টর ইউনূস খুবই সম্মানিত মানুষ, আমাদের কাছেই শুধু না সারা পৃথিবীতে, এতে কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু তিনি কথা রাখবেন বা রাখবেনই বাংলাদেশের মতো পলিটিক্যাল প্রেক্ষাপটে, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে। এখনও তিনি চাইলেই কি পারবেন? আমরা যদি খুবই ইনোসেন্টলি জিজ্ঞেস করি, আর যদি এভাবে বলি তিনি যদি কথা রাখতে না চান, তিনি কি কোনো প্লট তৈরি করতে পারেন? প্রশ্নটা কেন আসছে আমরা একটা অন্তত উদাহরণ দিই, যেটা আমাদের সাম্প্রতিক সময়ের এবং এটা তার কথা না রাখার একটা প্রমাণও। ডক্টর ইউনূস 5 তারিখের পর থেকে যখন তিনি দায়িত্বে এসছেন তখন থেকেই বেশ কয়েকবার 7-8 বার দেশের মিডিয়ার সাথে বিদেশি মিডিয়ার সাথে বারবার বলেছেন, 7-8 বার হবে সংখ্যাটা কমপক্ষে, আওয়ামী লীগকে তাঁরা নিষিদ্ধ করতে যাচ্ছেন না। ইনফ্যাক্ট নিষিদ্ধ করার কিছুদিন আগেও তিনি একই কথা বলেছেন। এমনও বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কখনো কখনো বলেছেন সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কিন্তু তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না ক্যাটাগরিক্যালি তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন। তার মানে তার কথা আওয়ামী লীগের প্রতি ছিল বা দেশের পলিটিক্সের যে জায়গা সেখানে ছিল, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না। কথাটা এইরকম। কি দেখলাম আমরা? আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। একটা কথা একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের জন্য আমার কোনো রকম কোনো এই নিষিদ্ধ করা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আছে, কিন্তু কোনো ক্ষোভ, কোনো খারাপ লাগা কিছুই নাই। আওয়ামী লীগকে আপনারা যারা এখন নতুন নতুন সমালোচনা করেন তাদেরকে বলে রাখি, আমার ট্র্যাক রেকর্ডটা একটু দেখে আসবেন। সো আওয়ামী লীগকে ফ্যাসিস্টও বলি না আমি, আপনারা অনেকে বলি যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আপনারা
এখানে সম্মান করেন। ফ্যাসিজমের একটা রাজনীতি আছে, কিন্তু আওয়ামী লীগ একটা আউট অ্যান্ড আউট মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই কারণে বিশেষ করে 18-র পর থেকে আওয়ামী লীগের এটাকে একটা টিপিক্যাল মাফিয়া রেজিম বলি আমি। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু করে ফল হবে কিনা, আমরা আওয়ামী লীগকে বেটার ডিল করতে পারতাম কিনা, এটা নিয়ে আমার একটা থিওরিটিক্যাল অবস্থান এবং ডিবেট আছে, সেটা আজকে যাচ্ছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, ডক্টর ইউনূস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, করবেন না তারা। পরবর্তীতে যেটা হলো, আমরা সেই ঘটনা জানি। জনাব হাসনাত আবদুল্লাহ গেলেন দলবল নিয়ে, যে এলাকায় 144 ধারা আছে, যেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না, সেই এলাকা নির্বিঘ্নে তো গেলেনই, সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির, সেটাও তিনি ক্রস করে ফেললেন। তাকে সেটা করতে দেওয়া হলো, গেট পর্যন্ত চলে গেলেন। অনেকে এসে যোগ দিল, পরে শাহবাগ গেলেন, সব কিছু ব্লক করে টোরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তো তাহলে প্রধান উপদেষ্টা তো তার কথা ধরে রাখতে পারেননি। এই যে তিনি এক কথার মানুষ, তার কথা রাখবেন, তা তো হলো না। এটা আন্দোলনের মুখে ধরে নিলাম, তার অনিচ্ছা সত্ত্বেও তাকে তো মানতে হলো। সুতরাং 20 জুনের মধ্যেই নির্বাচন হবে, এমনকি নির্বাচনের একটা তারিখ ঘোষণার পরও আমি সন্দিহান। ধরলাম আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি, এপ্রিলের দিকে, মানে 2 রমজানের ঈদের পর, ইভেন জুন মাসেই যদি বলি, একটা তারিখ ঘোষিত হলো, তফসিল ঘোষিত হলো, এবং সেই তফসিল পছন্দ হলো না এনসিপির। এনসিপি বলল যে সংস্কার ঠিকঠাক মতো হয় নাই, বিচার ঠিকঠাক মতো হয় নাই, আমরা হাসিনাকে এখনও তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখি নাই, সেটা দেখা তো দূরেই থাকুক, তাকে গ্রেফতারও করা যায়নি, তাহলে কীভাবে নির্বাচন হবে, বা সংস্কার এটা হয় নাই, এটা ছাড়া তো নির্বাচন হতে পারে না, আমরা হতে দেবো না। এবং জনাব হাসনাত আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম, তাদের জন্য অবারিত আছে যমুনার সব নিরাপত্তা বেষ্টনী, তারা গিয়ে হাজির হলেন যমুনায় দলবল নিয়ে। তাদের খুব বেশি দলবল নেই, তারা যদি তাদের সাথে তখন জামায়াতে ইসলামীর একাংশ ইনফর্মালি অথবা কিছু এক্সট্রিম ইসলামিস্ট লোকজনকে একত্র করতে পারেন, তারা গিয়ে ওখানে হাজির হলেন, ব্লক করলেন, শাহবাগ ব্লক করলেন এবং বললেন নির্বাচনের তফসিল পিছিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ডক্টর ইউনূস কি আওয়ামী লীগের মতো করে, যদি অনিচ্ছা থাকেও, তারপরও মেনে নিতে পারেন? আচ্ছা ঠিক আছে, পিছিয়ে দিলাম, আমি তো চাই নাই, আমি তো নির্বাচনটা এর মধ্যেই করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এখন ওই দিকে নিয়ে গেছে। ওয়ার্স্ট কেস সিনারিও, সরকারই যদি এরকম একটা পাতানো খেলা খেলে, কথা হলো খোলাখুলি বলে ফেলা ভালো, খুবই হার্শ শোনাতে পারে, কিন্তু আমরা এমন একটা টার্বিউলেন্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আছে, আমাদের ন্যূনতম শঙ্কার জায়গাগুলো এক্সপ্লিসিটলি বলে রাখা দরকার, কারণ আমাদের সমাজে এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। যেটা বলছিলাম যে তিনি বা সরকার মনে করলেন নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার, একটা ডেট যেহেতু কথা দিয়েছিলাম ঘোষণা করলাম, এবং তাদের যে দল, এনসিপি সরকারের দল, ডক্টর ইউনূসের দল, বহুদিন থেকে, বেশ কিছুদিন থেকে অন্তত খোলাখুলি বলছি, তাদেরকে দিয়ে এরকম একটা নাটক তৈরি হলো, একটা পাতানো খেলা তৈরি হলো। এবং বিএনপি ছাত্রদল যুবদলের বিরুদ্ধে সেনাবাহিনীর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। কারণ কি? এরা কত বড় ঘটনা ঘটাচ্ছে দেখেন। সেনাবাহিনী কিছুদিন আগে সেনা সদরের একটা প্রেস ব্রিফিংয়ে বলেছে না যে কেউ মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেনাবাহিনী কঠিন ব্যবস্থা নেবে। এখন কেন নেন না? কি করেছে দেখেছেন না? আমি কয়েকটা বিষয় দেখাবো। দেখেন, মব কি? জনতার প্রতিরোধ কখনো মব নয়, কিন্তু সেনাবাহিনী বা পুলিশ তারা দায়িত্ব পালন করবে কিসের ভিত্তিতে? তাদের দায়িত্ব পালন করার স্ট্যান্ডার্ড হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যদি কোনো বিষয়ে পদক্ষেপ নেয়, রাষ্ট্র যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেটা ইমপ্লিমেন্ট করা, এটা সেনাবাহিনী পুলিশের দায়িত্বই, তাই তো? এবং রাষ্ট্রের সর্বোচ্চ আদালত একজন নিরপরাধ আসামিকে বেকসুর খালাস দিয়েছে, এবং এটা কোনো বিচারিক আদালত নয় কিংবা নিম্ন আদালত নয়, হাইকোর্ট নয়, এক ধরনের আপিল ডিভিশন যার উপরে আর কোনো কোর্ট নাই। এর মানে একদম চূড়ান্ত এবং কনসেনসাস রায়, ইনক্লুডিং চিফ জাস্টিস সহ পূর্ণাঙ্গ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কনসেনসাস রায়, এই ধরনের কনসেনসাস রায় খুব কম হয়, ডিভাইডেড রায় অনেক ক্ষেত্রে। তো এরকম একটা রাষ্ট্রের সর্বসম্মতি যার বিরুদ্ধে যাওয়ার আর কোনো অপশন নাই, শেষ জায়গা, সেই জায়গার রায়ের বিরুদ্ধে শাহবাগীরা মিছিল করছে, প্রতিবাদ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে ডক্টর ইউনূসের বিভিন্ন বিষয়, তার যে দেশ পরিচালনা, এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, তিনি যে সফরে গিয়েছেন সেই সফরটা নিয়ে অনেক কথা হয়। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে? আর হ্যাঁ গাইজ, একটা কথা, যে ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য, তিনি কিন্তু ভালো কাজ করতেছেন, এবং ইতিমধ্যে তিনি জাপান গিয়েছেন আমাদের দেশকে উন্নত করার জন্য, এবং দেশের বিভিন্ন ইস্যু তিনি সেইখানে বিভিন্ন এমপি, মন্ত্রী এবং বিভিন্ন, মানে এক প্রকার আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের দেশে এসেই কিন্তু তিনি বসে নাই, বিভিন্ন সময় বিভিন্ন সফর করেন, ঋণ আনেন, আমাদের দেশের মধ্যে উন্নয়ন করেন। গাইজ, তাকে নিয়ে কী কথা হয় মানুষ, মানে কী কথা বলে মানুষ? দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আপনারা কি বলেন। আর হ্যাঁ, এতক্ষণ মানে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টেপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।